আপনি কি লক্ষ্য করেছেন হঠাৎ করে বিমান ভাড়ার দাম বাড়তে শুরু করেছে, বা রেস্তোরাঁয় খাবারের খরচ একটু একটু করে বেড়ে যাচ্ছে? এর পিছনে যে কারণটা কাজ করছে সেটা কিন্তু শুধু দেশের ভেতরের নয়, বরং বহু দূরের এক সংঘাত। পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব এবার পড়তে শুরু করেছে ভারতের অর্থনীতিতে। আর তার সবচেয়ে বড় উদাহরণ জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়ার ফলে এক লাফে বেড়ে গেল বিমানে ব্যবহৃত জ্বালানি, অর্থাৎ এভিয়েশন টারবাইন ফিউল বা এটিএফের দাম। ১ এপ্রিল থেকেই দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি এই নতুন দাম কার্যকর করেছে। আর সেই বৃদ্ধির পরিমাণ শুনলে অনেকেই চমকে উঠছেন, প্রায় ১১৪% বৃদ্ধি। সংখ্যায় বিষয়টা বুঝলে আরও পরিষ্কার হবে। রাজধানী নিউ দিল্লিতে মার্চ মাসে যেখানে প্রতি কিলোলিটার এটিএফের দাম ছিল প্রায় ৯৬,৬৩৮ টাকা, সেখানে এপ্রিল মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ২,০৭,৩৪১ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে কার্যত দ্বিগুণেরও বেশি দাম বেড়েছে। শুধু দিল্লি নয়, দেশের অন্যান্য শহরেও একই চিত্র। কলকাতাতে প্রতি কিলোলিটার জেট ফিউলের দাম এখন ২,০৫,৯৫৫ টাকা। মুম্বাইতে এই দাম ১,৯৪,৯৬৮ টাকা। আর চেন্নাইতে তা পৌঁছেছে ২,১৪,৫৯৭ টাকায়। এই প্রথমবার দেশের বাজারে জেট ফিউলের দাম ২ লক্ষ টাকার গণ্ডি পেরিয়ে গেল। পরিস্থিতিটা আরও স্পষ্টভাবে বোঝাতে গেলে ভাড়ার দিকটা একটু তুলনা করে দেখাই। ধরুন, কয়েক মাস আগেও কলকাতা থেকে দিল্লি বা মুম্বাইয়ের মতো রুটে একটি সাধারণ ইকোনমি ক্লাসের বিমান ভাড়া ছিল গড়ে ৪,০০০ থেকে ৬,০০০ টাকার মধ্যে। অফ সিজনে তা আরও কমে ৩,০০০ টাকার কাছাকাছি নেমে আসত। কিন্তু এখন জেট ফিউলের দামে এই বিপুল বৃদ্ধির পর সেই একই রুটে ভাড়া অনেক ক্ষেত্রে বেড়ে দাঁড়াচ্ছে ৭,০০০ থেকে ১০,০০০ টাকা বা তারও বেশি। পিক সিজন বা শেষ মুহূর্তের বুকিংয়ের ক্ষেত্রে এই ভাড়া ১২,০০০ থেকে ১৫,০০০ টাকাও ছুঁতে পারে। অর্থাৎ আগে যেখানে একটি পরিবার সহজেই বিমানে যাতায়াতের পরিকল্পনা করতে পারত, এখন সেখানে খরচ প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় সেই সিদ্ধান্ত অনেকটাই কঠিন হয়ে উঠছে। এখন প্রশ্ন, এই দাম বাড়ার প্রভাব কোথায় পড়বে? সবচেয়ে আগে প্রভাব পড়ছে বিমান পরিষেবায়, কারণ একটি এয়ারলাইন্সের মোট অপারেশন খরচের প্রায় ৩৫ থেকে ৪৫% খরচ হয় জ্বালানিতে। ফলে জেট ফিউলের দাম যদি হঠাৎ করে এতটা বেড়ে যায়, তাহলে সেই বাড়তি খরচ কোনো না কোনোভাবে যাত্রীদের উপরেই চাপানো হবে। অর্থাৎ আগামী দিনে বিমান ভাড়ার দাম আরও বাড়তে পারে, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কিন্তু কেন হঠাৎ করে এতটা দাম বেড়ে গেল? এর মূল কারণ পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক অস্থিরতা। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাত, যেখানে ইরানের সঙ্গে ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস জড়িয়ে পড়েছে, তার প্রভাব এখন বিশ্ববাজারে স্পষ্ট। এই সংঘাতের জেরে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পথ দিয়েই বিশ্বের একটি বড় অংশের তেল পরিবহন হয়। ফলে এই পথ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়। প্রতি ব্যারেল ক্রুড অয়েলের দাম $১০০ গণ্ডি ছাড়িয়ে যাওয়ার ফলে তার সরাসরি প্রভাব পড়েছে জেট ফিউলের উপর। এখানেই শেষ নয়, এই জ্বালানি সংকটের প্রভাব পড়তে শুরু করেছে আরও এক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, রান্নার গ্যাসে। ১ এপ্রিল থেকেই ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে। কেন্দ্র এই সিলিন্ডারের দাম বাড়িয়েছে ২১৮ টাকা। ফলে কলকাতার বাজারে এখন একটি ১৯ কেজির কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২,২০৮ টাকা। এই বাণিজ্যিক সিলিন্ডার মূলত ব্যবহার হয় হোটেল, রেস্টুরেন্ট, কেটারিং পরিষেবায়। ফলে এর দাম বাড়লে সরাসরি প্রভাব পড়বে খাবারের দামের ওপরেও। অর্থাৎ একদিকে বিমান ভাড়া বাড়ার সম্ভাবনা, অন্যদিকে খাবারের খরচ বৃদ্ধি, দুদিক থেকেই চাপ বাড়তে পারে সাধারণ মানুষের ওপর। এখন বড় প্রশ্ন, এই পরিস্থিতি কতদিন চলবে? বিশেষজ্ঞরা বলছেন, যতদিন পশ্চিম এশিয়ায় এই সংঘাত চলবে, ততদিন আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা বজায় থাকবে। আর ভারত যেহেতু তেলের জন্য অনেকটাই আমদানি নির্ভর, তাই এই ধরনের বৈশ্বিক পরিস্থিতির প্রভাব এড়ানো প্রায় অসম্ভব। ফলে আগামী দিনে আরও মূল্য বৃদ্ধির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সবশেষে বলা যায়, দূরের যুদ্ধের প্রভাব কিভাবে ধীরে ধীরে আমাদের দৈনন্দিন জীবনে পৌঁছে যায়, এই ঘটনাই তার বাস্তব উদাহরণ। বিমান ভাড়া থেকে রান্নার খরচ, সবকিছুই এখন জুড়ে গেছে এক বৈশ্বিক অর্থনৈতিক চক্রের সঙ্গে। এই পরিস্থিতিতে নজর একটাই, কখন শান্ত হবে পশ্চিম এশিয়া আর কবে স্থিতিশীল হবে জ্বালানি বাজার। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। শুরুতেই একটা দৃশ্য কল্পনা করুন। আপনি নিয়ম করে এসআইপি করছেন, প্রতি মাসে নির্দিষ্ট টাকা বিনিয়োগ করছেন ভবিষ্যতের জন্য। কিন্তু হঠাৎ করে দেখলেন আপনার রিটার্ন নেগেটিভ। লাভ তো দূরের কথা, মূল টাকাই যেন কমে যাচ্ছে। তাহলে কি ভুল করলেন, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনো কারণ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে বিশ্ব পরিস্থিতির দিকে, বিশেষ করে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত, যা এখন শুধু রাজনৈতিক নয়, সরাসরি প্রভাব ফেলছে অর্থনীতির ওপর।
এই যুদ্ধের ফলে সবচেয়ে বড় যে প্রভাবটি দেখা যাচ্ছে তা হল বাজারে অস্থিরতা। ভারতীয় শেয়ার বাজারে ইতিমধ্যেই বড়সড় ওঠানামা দেখা গিয়েছে। সূচক হিসেবে ধরা হয় যে নিফটি 50, সেটিও প্রায় 13% পর্যন্ত নেমে এসেছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলিতে। ফলে যারা গত 1 বা 2 বছর ধরে এসআইপি করছেন তাদের অনেকের রিটার্ন এখন নেগেটিভ জোনে, অর্থাৎ কাগজে কলমে তাদের বিনিয়োগের মূল্য কমে গিয়েছে। কিন্তু কেন এমন হচ্ছে? প্রথম কারণ প্যানিক সেলিং। যুদ্ধের খবর সামনে আসতেই অনেক বিনিয়োগকারী ভয় পেয়ে শেয়ার বিক্রি করতে শুরু করেন। এতে বাজারে চাপ বাড়ে, দাম পড়ে যায়। দ্বিতীয় কারণ তেলের দাম বৃদ্ধি। মধ্যপ্রাচ্য বিশ্বে তেলের অন্যতম প্রধান উৎস। যুদ্ধের কারণে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, ফলে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বেড়ে যায়। ভারতের মতো আমদানি নির্ভর দেশে এর সরাসরি প্রভাব পড়ে। তেলের দাম বাড়লে কি হয়? প্রথমত, আমদানি বিল বাড়ে, বেশি ডলার খরচ করতে হয়, ফলে ভারতীয় টাকার ওপর চাপ তৈরি হয় এবং রুপির মান কমে যায়। দ্বিতীয়ত, মুদ্রাস্ফীতি বাড়ে। জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, তার সঙ্গে বাড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। এর সরাসরি প্রভাব পড়ে মধ্যবিত্তের পকেটে, অর্থাৎ একদিকে বিনিয়োগের রিটার্ন কমছে, অন্যদিকে খরচ বাড়ছে। এই ডাবল চাপই এখন মধ্যবিত্তের সবচেয়ে বড় সমস্যা। এই পরিস্থিতিতে অনেকেই ভাবছেন এসআইপি বন্ধ করে দেওয়া উচিত কি? এখানেই আসল বিষয়টা বোঝা জরুরি। এসআইপির সবচেয়ে বড় শক্তি হল রুপি কস্ট অ্যাভারেজিং। বাজার যখন নিচে নামে তখন একই টাকায় আপনি বেশি ইউনিট কিনতে পারেন, ফলে আপনার গড় ক্রয় মূল্য কমে যায়। এর মানে বাজার যখন আবার ঘুরে দাঁড়াবে তখন লাভের সম্ভাবনাও বেশি হবে। ইতিহাস বলছে যুদ্ধ বা জিওপলিটিক্যাল সংকটের কারণে বাজারে পতন সাধারণত সাময়িক, দীর্ঘমেয়াদে বাজার পুনরুদ্ধার করে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ এই সময় এসআইপি বন্ধ না করে বরং চালিয়ে যাওয়া উচিত। তবে এটাও ঠিক, সব সেক্টরে প্রভাব একরকম নয়। যেমন তেলের দাম বাড়ার ফলে অয়েল মার্কেটিং কোম্পানিজ যেমন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা ভারত পেট্রোলিয়াম চাপের মধ্যে পড়তে পারে, কারণ তাদের মার্জিন কমে যায়। একইভাবে বিমান সংস্থাগুলি যেমন ইন্ডিগো তেলের দামের কারণে বেশি খরচের মুখে পড়ে। পেইন্টস বা কেমিক্যাল সেক্টরেও একই সমস্যা দেখা যায়, কারণ এগুলোর কাঁচামাল তেলের সঙ্গে যুক্ত। এছাড়া কিছু সেক্টর লাভবানও হতে পারে, যেমন রক্ষাক্ষেত্র বা ডিফেন্স সেক্টর। যুদ্ধ পরিস্থিতিতে এই খাতে বিনিয়োগ বাড়ে। ফার্মাসিউটিক্যাল সেক্টরও অনেক সময় স্থিতিশীল থাকে, কারণ স্বাস্থ্য পরিষেবার চাহিদা কমে না। এছাড়া অনেক বিনিয়োগকারী এই সময় সোনার দিকে ঝোঁকেন। গোল্ড ইটিএফকে অনেকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখেন। এই জায়গাতেই রবার্ট কিওসাকির বক্তব্য আবার সামনে আসে। তিনি বরাবরই বলে আসছেন, অস্থির সময়ে বাস্তব সম্পদ যেমন সোনা বা রূপো বেশি নিরাপদ। তবে তার মতো চরম সিদ্ধান্ত, যেমন খাবার না খেয়ে বিনিয়োগ, তা বাস্তব জীবনে প্রয়োগ করা সবসময় যুক্তিযুক্ত নয়। একজন সাধারণ বিনিয়োগকারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্যালেন্স। প্রথমত, বিনিয়োগে বৈচিত্র্য আনুন, শুধু ইকুইটি নয়, কিছু অংশ সোনা বা ডেট ফান্ডেও রাখুন। দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদী লক্ষ্য ধরে রাখুন। এসআইপি কখনোই স্বল্পমেয়াদী লাভের জন্য নয়। তৃতীয়ত, আতঙ্কে সিদ্ধান্ত নেবেন না, কারণ বাজারে ভয় থেকেই সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। সবশেষে বলা যায়, বর্তমান পরিস্থিতি কঠিন, তা অস্বীকার করার উপায় নেই। যুদ্ধ, তেলের দাম, টাকার পতন সব মিলিয়ে অর্থনীতি চাপে। কিন্তু এই সময়টাই আসলে বিনিয়োগকারীর ধৈর্যের পরীক্ষা। কারণ বাজারের ইতিহাস বলে, যারা কঠিন সময় টিকে থাকে দীর্ঘমেয়াদে তারাই সবচেয়ে বেশি লাভবান হয়। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।